নিউজ 24 এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। শুরুতেই জানাবো, মৃত্যুর আগে নানা রকম চাপে ছিলেন বাবুনগরী, জানালেন হেফাজত আমির। এরপরে রয়েছে প্রধানমন্ত্রীর ফুফাতো বোন হামিদা আর নেই, এবং সবশেষে রয়েছে এবার বিএনপি জোট ছাড়ল খেলাফত মজলিস। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। মৃত্যুর আগে নানা রকম চাপে ছিলেন বাবুনগরী, জানিয়েছে হেফাজত আমির। কারাগারে থাকা আলেমদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন হেফাজত ইসলামের নেতারা। শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক সভায় প্রধান বক্তারা বক্তব্যে এ আহ্বান জানান। হেফাজত ইসলাম ও তাহাফুজে খতমে নবুয়াত বাংলাদেশের ৩ শীর্ষ মুরব্বী শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী, শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী ও মুফতি আজম আব্দুস সালাম চাটগামীর জীবন ও কর্ম শীর্ষকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হেফাজত ইসলামের মহাসচিব ও আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়াত বাংলাদেশের সভাপতি আল্লামা নুরুল ইসলাম বলেন, অল্প সময়ের ব্যবধানে আলেমদের একের পর এক চলে যাওয়ায় জাতির জন্য দুর্ভাগ্যের। আমরা মরহুম সব আলেম উলামার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন সবাইকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। তিনি আরো বলেন, সরকার আমাদের অনুরোধে অনেক আলেম উলামাকে মুক্তি দিয়েছে। এজন্য আমরা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা অনুরোধ করব যারা এখনো জেলের মধ্যে আছে তাদেরকে মুক্তি দেয়া হোক। আমরা আশা করব সরকার আমাদের অনুরোধ রক্ষা করবে। এছাড়া সরকারের প্রতি আহ্বান থাকবে, দেশের মধ্যে অরাজকতা তৈরির চেষ্টাকারী কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক। তারা দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরির পায়তারা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তারা দেশের মধ্যে অরাজকতা তৈরি করতে পারে। লিখিত বক্তব্যে মহিবুল্লাহ বাবুনগরী বলেন, যাদের স্মরণে আজকের আয়োজন তারা সবাই ছিলেন আমার অত্যন্ত কাছের মানুষ। হেফাজতের প্রতিষ্ঠাতা আমির ও হাটাজারি মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ আহমদ শফী ছিলেন আমাদের রাহবর। তিনি ছিলেন বাংলাদেশের আলেম সমাজের অভিভাবক। তিনি নাস্তিকবাদী শক্তির বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিলেন। হেফাজত ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে তিনি উম্মার কল্যাণে যে অবদান রেখে গেছেন তা দেশের মানুষ আজীবন স্মরণ রাখবে। তার মৃত্যুতে বাংলাদেশের আলেম সমাজের মধ্যে বিশাল শূন্যতা তৈরি হয়েছে। আমরা তার দারাজাত বুলন্দির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি। হেফাজত আমির আরো বলেন, হেফাজত ইসলামের দ্বিতীয় আমির ও বাংলাদেশের তৌহিদি জনতার আপসহীন রাহবার শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী একাধারে একজন প্রসিদ্ধ শাইখুল হাদিস লেখক ও সংগঠক ছিলেন। তিনি যে মানের আলেম ছিলেন তার সমমর্যাদার কেউ বর্তমানে নেই। আল্লামা বাবুনগরী হেফাজতের আন্দোলনের শুরু থেকে মাঠে নেতৃত্ব দিয়েছেন, এজন্য তাকে জেল জুলুম সহ্য করতে হয়েছে। এত কিছুর পরও তাকে কেউ নীতি থেকে সরাতে পারেনি। তিনি আরো বলেন, নানা অপবাদ দেয়া হয়েছে বাবুনগরীর নামে। মৃত্যুর আগে নানা রকম চাপেও ছিলেন তিনি। মহান আল্লাহ তাকে নিয়ে গেছেন। আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা কখনো পূর্ণ হওয়ার নয়। সরকারের কাছে কারাবন্দী উলামায়ে কেরামের মুক্তির দাবি জানান হেফাজত আমির। একই সাথে তিনি বলেন, যারা জেলের ভেতরে আছেন আল্লাহ তাদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন, যারা বাইরে আছেন আল্লাহ তাদের হেফাজত করুন। প্রধানমন্ত্রীর ফুফাতো বোন হামিদা আর নেই। বঙ্গবন্ধুর ছোট বোন খাদিজা হোসেনের দ্বিতীয় কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো বোন হামিদা ওয়াদুদ পলি আর নেই। আজ সকাল 10টায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি এক পুত্র, এক কন্যা, নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্বামী সাবেক অতিরিক্ত সচিব এম এ ওয়াদুদ 2014 সালে ইন্তেকাল করেন। আজ শুক্রবার বাদ জুমা তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। আগামী 4 অক্টোবর সকাল 10টায় রাজধানীর বনানী কবরস্থানে স্বামীর কবরে তাকে সমাহিত করা হবে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা এ তথ্য জানিয়েছেন। এবার বিএনপি জোট ছাড়ল খেলাফত মজলিস। এবার বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট ছেড়েছে শরিক দল খেলাফত মজলিস। শুক্রবার বিকালে এক প্রেস ব্রিফিংয়ে জোট ছাড়ার ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন। এর আগে দুপুরে খেলাফত মজলিস তাদের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকদের নিয়ে 2 ঘণ্টাব্যাপী বৈঠক করে। বৈঠকে প্রায় 2 শতাধিক সদস্য অংশ নেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব জাহাঙ্গীর হোসেন বলেন, খেলাফত মজলিস একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে জাতির প্রয়োজনে সদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রামে খেলাফত মজলিস বিশ্বাসী। একটি সুশৃঙ্খল সংগঠন হিসেবে দীর্ঘ 3 দশকেরও অধিক সময় রাজনৈতিক অঙ্গনে দেশ, জাতি, ইসলাম ও জনগণের পক্ষে ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। খেলাফত মজলিস মনে করে এদেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক মতাদর্শ লালন পালন করার অধিকার আছে, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বীকৃত।
মজলিসের একাধিক নেতার সঙ্গে আলাপকালে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট নিষ্ক্রিয় ও অকার্যকর। আর এই জোটে থাকায় রাজনৈতিক মূল্যায়নও পায়নি মজলিস। সর্বশেষ হেফাজতের নেতাকর্মীদের ধরপাকড়ের ঘটনায় দলটির মহাসচিব অধ্যাপক আহমদ আবুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে। তিনি এখনো কারাগারে রয়েছেন। তাই খেলাফত মজলিসের জোট ত্যাগ করার পেছনে রাজনৈতিক কারণেই প্রধান। নেতারা জানান, রাষ্ট্রীয় চাপ ও আন্তর্জাতিক বাস্তবতায় ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে নতুন আঙ্গিকে চিন্তা করার প্রয়োজন রয়েছে। একই সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখেও পরিকল্পনায় পরিবর্তন আনার চিন্তাভাবনা চলছে মজলিসে। এর আগে জোটের শরিক দলের যথাযথ মূল্যায়ন না করা সহ কয়েকটি কারণ দেখিয়ে গত ১৪ জুলাই বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছেড়ে দেয় জমিয়তে উলামা ইসলাম। মিরপুরে ৩ কলেজ ছাত্রী নিখোঁজ। রাজধানীর পল্লবীতে ৩ কলেজ ছাত্রী নিখোঁজ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বাসা থেকে বের হয়ে তারা নিখোঁজ হয় বলে পরিবারের অভিযোগ। তারা নগদ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন নিয়ে গেছে। এ ঘটনায় শুক্রবার পল্লবী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নিখোঁজ ৩ ছাত্রীর একজনের মা। ৩ বান্ধবী দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। লিখিত অভিযোগে বলা হয়, গতকাল একই সময়ে তার মেয়েসহ ৩ জন নিখোঁজ হয়। তার মেয়ে বাসা থেকে ৬ লাখ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন নিয়ে গেছে। আরেকজন ২.৫ ভরি স্বর্ণালংকার এবং অপরজন ৭৫,০০০ টাকা নিয়ে গেছে। অভিযোগে আরো বলা হয়, তারা মিরপুর ১৪ এলাকায় বসবাস করে। ওই এলাকার এই ৩ ব্যক্তি বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ৩ জনকে অপহরণ করেছেন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ইসলাম প্রথম আলোকে বলেন, ৩ জন নিখোঁজ হয়েছে এমন একটি অভিযোগ এসেছে। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত বলার মতো কোনো অগ্রগতি নেই। গাজীপুরে ডিবি পরিচয় ডাকাতি, গ্রেফতার ৭। গাজীপুরের টঙ্গীতে ডিবি পুলিশ পরিচয়ে মালামাল লুটের ১০ দিন পর রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে মালামাল উদ্ধার করেছে গাজীপুর মহানগর ডিবি পুলিশ। এ সময় আন্তঃজেলা ডাকাত চক্রে ৭ সদস্য গ্রেফতার হয় এবং লুণ্ঠিত স্বর্ণালংকার, মালামাল বিক্রয়ের টাকা, ডিবির জ্যাকেট, ওয়াকিটকি, হ্যান্ডকাপ সহ হায়েস গাড়ি উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর রাতে টঙ্গীর কাজীবাড়ি এলাকার রিয়ামনি জুয়েলার্সের মালিক ও তার কর্মচারীকে ডিবি পরিচয়ে হাইসের গাড়িতে তুলে নেয়। এ সময় তাদের সঙ্গে থাকা প্রায় ১৪.৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১,১৭,০০০ টাকা লুটে নেয়। পরে গাজীপুরের মৌচাক এলাকায় তাদের ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ইয়াসিন আলী বাদী হয়ে জিএমপি টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে দৌলতপুরে ২ গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত। কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ২ গ্রুপের সংঘর্ষে মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতরা দৌলতপুর ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাগুয়ান গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রফিকুল ইসলাম ও হাসিব মেম্বারের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজন ধাওয়া পাল্টা ধাওয়া ও একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষের খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে ওই সংঘর্ষে আহতরা দৌলতপুর ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। নোয়াখালীতে টিটু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড জুয়েল অস্ত্রসহ গ্রেফতার। নোয়াখালীতে সন্ত্রাসী টিটু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড জুয়েলকে গ্রেফতার করেছে বেগমগঞ্জ থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ২টি বিদেশি পিস্তল ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৩:৩০টার দিকে তাকে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের একাব্বরপুর গ্রামের আলী মেঝির আলী বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত জুয়েল বেগমগঞ্জ উপজেলার একাব্বরপুর গ্রামের আব্দুর রবের ছেলে। নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম শুক্রবার পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যায় এক ব্যক্তি আটক। কক্সবাজারের উখিয়ায় লাম্বাসিয়া আশ্রয় শিবিরে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ নিহতের ঘটনায় এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। ওই ব্যক্তির নাম সেলিমুল্লাহ। শুক্রবার বেলা ১১টায় লাম্বাসিয়া শিবিরের পার্শ্ববর্তী কুতুপালং ক্যাম্প ৬ এলাকার একটি আস্তানা থেকে তাকে আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করে ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও পুলিশ সুপার নাইমুল হক বলেন, গ্রেফতার সেলিমুল্লাহ একটি সন্ত্রাসী বাহিনীর সদস্য। মহিবুল্লাহ হত্যার সঙ্গে তিনি জড়িত থাকতে পারেন। পুলিশ স্থানীয় রোহিঙ্গারা জানায়, গত বুধবার রাত ৮:৩০টায় লাম্বাসিয়া আশ্রয় শিবিরে
ডি ব্লকের জামে মসজিদে এশার নামাজ আদায় করে ৭০ ফুট দূরত্বে থাকা আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস সংগঠনের কার্যালয়ে ঢোকার সময় বন্দুকধারীদের গুলিতে নিহত হন মহিবুল্লাহ। তিনি ওই সংগঠনের চেয়ারম্যান ছিলেন। কার্যালয় থেকে ৩০ ফুট দূরেই তার ঘর। গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় উখিয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন মহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ। মামলার তদন্তকারী কর্মকর্তা ও উখিয়া থানার উপপরিদর্শক কার্তিক চন্দ্র পাল আজ বিকেল ৪:৩০টায় প্রথম আলোকে বলেন, তিনি লাম্বাসিয়া আশ্রয় শিবিরে মহিবুল্লাহ হত্যা মামলার তদন্ত করছেন। এ পর্যন্ত তিনি কাউকে শনাক্ত করতে পারেননি।